এই হচ্ছে গিয়ে আমাদের লার্জ স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন। এটা কি, এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। তো স্মল ইন্টেস্টাইনে কি হচ্ছিল, আমরা দেখেছি যে ইলিয়ামে আমাদের অ্যাবজর্পশন হচ্ছে। এবারে সেটা কি হচ্ছে, অ্যাবজর্পশন হয়ে সেটা রক্তের মাধ্যমে মিশছে। তো এখান থেকে মনে করো এরকম ব্লাড ভেসেলস গেছে, এখান থেকে কি হচ্ছে আমাদের এরকম মনে করো ভিলাই আছে ভিতরে, ঠিক আছে। ভিলাই থেকে আমাদের খাবার আসছে, এখানে খাবার আসছে ব্লাড ক্যাপিলারির মাধ্যমে দিয়ে যুক্ত হচ্ছে এখানে। দেন কি হচ্ছে, এই যে ব্লাড ভেসেলসটা এটা যে করে কোথায় যুক্ত হচ্ছে, ব্লাড ভেসেলসটা যে করে আমাদের যুক্ত হচ্ছে কোথায় না, লিভারে যুক্ত হচ্ছে, আমাদের লিভারে যাচ্ছে, ঠিক আছে, আমাদের লিভারে যাচ্ছে, ঠিক আছে। দেখো আমাদের যত পরিমাণ আমাদের খাবার দরকার, আমরা কি করলাম, প্রত্যেকটা খাবার অ্যাবজর্পশন করলাম, দেন সেটাকে কি করব, সেটাকে ফার্স্টে স্টোর করব। দেখো তোমার বাড়িতে আজকে রান্না হবে, রান্নার জন্য সবজি চাল ডাল সমস্ত কিছু আনলে, তো আমাদের যতজন আছে, যতজনের আমাদের খাবার দরকার, আমরা ততজনের জন্য খাবার তৈরি করব, আর বাকিটা আমরা কি করব, রেখে দিব। ঠিক সেই রকমই আমাদের দেহে যতটা পরিমাণ গ্লুকোজের দরকার, সে ঠিক ততটা পরিমাণ গ্লুকোজ কী করবে, শরীর ক্যারি করবে, আর বাকি যে গ্লুকোজটা সেটা কী করবে, আমাদের লিভারের মধ্যে স্টোর করবে, ঠিক আছে। আগে স্টোর করবে না, আগে স্টোর করবে কেন, কারণ দেখো তুমি কি করবে, আগে তোমার বাড়িতে ধরো 1 কেজি চাল এনেছো, তোমার বাড়িতে দুজন হয়তো ধরো দুজনের রান্না হবে, তো 1 কেজি চালে তো দুজনের দরকার নেই, তাই না। তো আমরা কি পুরোপুরি 1 কেজি চাল রান্না করবো না, দুজনের জন্য যতটা দরকার ততটা রান্না করবো, আর বাকিটা রেখে দিব আগে, ঠিক আছে, মাপে নেব। ঠিক সেই রকম এখানে কি হচ্ছে, যতটা পরিমাণে গ্লুকোজ লাগবে ততটা পরিমাণ গ্লুকোজ কি করবে, ক্যারি করে নিয়ে যাবে, তার আগে কি করবে, বাকিটা আগে স্টোর করবে, এখানে স্টোর করবে, যতটা আমার রাখার দরকার ততটা রাখবে, আর যতটা নিয়ে যাওয়ার দরকার ততটা কি করবে, নিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, আমাদের আমরা যে অ্যাবজর্পশন করলাম সেটা আগে লিভারে যাবে, দেন যতটা এখানে আগে স্টোর করবে, আমাদের লিভারে কি করবে, স্টোর করবে। আমাদের লিভারকে কি বলা হয়, লিভার যদি আমরা দেখি তো লিভারকে আমাদের বলে স্টোর হাউস। কেন, কারণ আমরা যে সমস্ত খাবারগুলো খাই সেগুলো স্টোর হয় কোথায়, সেগুলো স্টোর হয় আমাদের লিভারে। যেরকম ধরো তুমি তোমার বাজার থেকে যে সমস্ত জিনিসগুলো আনলে সেগুলো কি করবে, ফার্স্টে তোমার স্টোর হাউসে স্টোর করবে, তারপরে সেখান থেকে আমার যতটা জিনিস দরকার, যতটা আজকে রান্না হবে ততটা জিনিস আমি আজকে বের করে নেব। ঠিক সেই রকমই এখানে কি হচ্ছে, এখানে যে করে আগে ফার্স্টে সমস্ত কিছু স্টোর করবে, দেন যতটা দরকার ততটা নিয়ে করে যাবে, ঠিক আছে। তাহলে কি করলে এখানে যে করে জিনিসগুলো স্টোর করবে, তাহলে আমরা কি করবে না, গ্লুকোজকে স্টোর করবে, গ্লুকোজকে কি করবে, স্টোর করবে। গ্লুকোজকে স্টোর করে কি করবে না, গ্লুকোজকে স্টোর করে কোন ফর্মে স্টোর করবে না, গ্লাইকোজেন ফর্মে স্টোর করবে, ঠিক আছে। গ্লাইকোজেন তুমি যে তোমার স্টোর হাউসে যে জিনিসগুলো রাখবে, সবজি ফল মূল, সেগুলো নিশ্চয়ই একটা বাক্সবন্দি বা প্যাকেটবন্দি করে রাখবে। ঠিক সেই রকম কী হচ্ছে, গ্লুকোজকে প্যাকেটবন্দি বা বাক্সবন্দি করে রাখছে, সেটাকে কী বলছে, গ্লাইকোজেন।
তাহলে কি করছে, গ্লুকোজকে কি করছে না আমাদের গ্লাইকোজেনে স্টোর করছে। কোন ফর্মে না, সরি, গ্লুকোজকে কিছু আমাদের লিভারে গ্লাইকোজেন ফর্মে স্টোর করছে। ঠিক আছে, তাহলে আমাদের যদি বলে যে আমাদের মানুষের স্টোরেজ ফুড কোনটি না, গ্লাইকোজেন। তো গ্লাইকোজেন ফর্মে যে স্টোর করছে, এখানে স্টোর করতে হেল্প করছে কে, স্টোর করতে হেল্প করছে, অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে তৈরি করতে হেল্প করছে কে, হেল্প করছে আমাদের ইনসুলিন। তোমরা নামটা সবাই শুনে থাকবে, কম বেশি সবাই শুনেছ এই নামটা, ইনসুলিন। ইনসুলিন কি করছে, গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করছে, দেন সে খাবারটা কি হচ্ছে আমাদের স্টোর হচ্ছে, লিভারে স্টোর হচ্ছে। ঠিক আছে, ইনসুলিন। তো ইনসুলিন মনে করো আমরা যখন অগ্নাশয় বা প্যানক্রিয়াস পড়েছিলাম, তখন আমরা পড়েছিলাম যে আমরা যদি দেখি যে প্যানক্রিয়াসে আমরা দেখেছিলাম 4টা সেল আছে, কি না, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল অ্যান্ড এফ সেল থেকে তো আমাদের প্যানক্রিয়াটিক জুস উৎপন্ন হচ্ছিল, যেটা আমাদের ডাইজেশানে হেল্প করছিল। এবার বিটা সেল থেকে কি হচ্ছিল, বিটা সেল থেকে আমাদের ইনসুলিন উৎপন্ন হচ্ছিল। ঠিক আছে, বিটা সেল থেকে আমাদের ইনসুলিন উৎপন্ন হচ্ছিল। ইনসুলিন কি একটা হরমোন, এটা কি করে আমাদের গ্লুকোজকে গ্লাইকোজেন ফর্মে পরিণত করতে কে হেল্প করে, ইনসুলিন। ঠিক আছে, তাহলে ইনসুলিন কি করে, গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করতে হেল্প করে। এবারে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করতে হেল্প করছে তো ইনসুলিন, কিন্তু এই প্রসেসটাকে কি বলছে, এই প্রক্রিয়াটাকে কি বলছে, এই প্রক্রিয়াটাকে বলছে গ্লাইকোজেনোসিস। এই প্রক্রিয়াটাকে কি বলছে, এই প্রক্রিয়াটাকে বলছে গ্লাইকোজেনোসিস। গ্লাইকোজেনোসিস। তো তুমি তোমার বাড়িতে রান্না বান্না হবে, সবজি যা কিছু সমস্ত কিছু চাল ডাল সমস্ত কিছু বাজার থেকে কিনে আনলে, যতটা দরকার তুমি আগে কী করবে, সেটাকে একটা জায়গায় স্টোর করবে, একটা জায়গায় রাখবে। দেন যতটা দরকার সেখান থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে নেব, আমাদের যতটা দরকার। ঠিক আছে, তো সেই যে স্টোর হচ্ছে এটা কোথায়, স্টোর হাউসটা কোনটা, আমাদের লিভার। আমাদের অ্যাবজর্পশান হলো, আমরা খাবার পেলাম, সেটা স্টোর হচ্ছে কোথায়, ফার্স্টে লিভারে হচ্ছে, তারপর যতটা দরকার আমাদের কী করবে, ব্লাড নিয়ে যাবে, পরে আগে স্টোর হচ্ছে। তো এবার যে স্টোর হচ্ছে, তোমার যে চাল ডালকে স্টোর করে রাখলে, তুমি নিশ্চয়ই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে স্টোর করে রাখবে না, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে তো এমনি ফেলে রাখবে না, সেটাকে প্যাকেটজাত করবে, প্যাকেটে ঢুকিয়ে ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে রাখবে। তো সেই যে গুছিয়ে রাখা বা প্যাকেট করে যে রাখা, সেই ফর্মটাকে কি বলছে, সেই ফর্মটাকে বলছে গ্লাইকোজেন। গ্লুকোজকে কি করছে, গ্লাইকোজেন রূপে রাখছে। এরকম তো রাখবে না যে এখানে একটা গ্লুকোজ, সেখানে একটা গ্লুকোজ, সেখানে একটা গ্লুকোজ, সেখানে একটা গ্লুকোজ, এইভাবে তো রাখবে না। গ্লুকোজগুলোকে কী করবে, একটা জায়গায় ভালো করে ক্যারিতে বেঁধে বা একটা ডিবায় রেখে তারপরে রাখবে। ঠিক সেরকম কী করছে, সেই যে ক্যারিতে রেখে ডিবায় ভালো করে প্যাকিং করে যে রাখছে, এই ফর্মটাকে কি বলছে, এই ফর্মটাকে বলছে গ্লাইকোজেন। ঠিক আছে, এবার তুমি হচ্ছে ডিবাবন্দি করতে যে তোমার ডিবাবন্দি করতে বা প্যাকেটজাত ভালো করে করতে একটা হেল্প করছে কি, তোমার দুটো হাত, তুমি দুটো হাতের মাধ্যমে করছো। তুমি ধরো তোমার চাল ডাল বা কোনো কিছুকে তুমি কী করলে, একটা জায়গায় বেশ সুন্দর ডিবায় প্যাকিং করে রাখলে, সেটা করছে কি, তোমার হাত করছে, তোমার হাতের সাহায্যে করছো। ঠিক সেই রকমই এখানে কী করছে, গ্লুকোজকে ভালোভাবে গুছিয়ে রাখার কাজ কে করছে, হেল্প করছে কে, ইনসুলিন করছে। ঠিক আছে, অর্থাৎ তোমার হাতটা হচ্ছে কি, ইনসুলিন। ওকে, এবার হচ্ছে গিয়ে তুমি যে এই যে পুরো প্রসেসটা করলে, আনলে, তারপরে ভালোভাবে কোনো ডিবায় ঢাললে, প্যাকেটজাত করলে এবং ভালোভাবে সেটাকে গুছোলে, তারপরে ডিবাটাকে বন্ধ করলে, এই যে পুরো প্রসেসটাকে কি বলছে, পুরো প্রসেসটাকে বলছে গ্লাইকোজেনেসিস। ওকে, বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, দেন তাহলে কি হচ্ছে, গ্লুকোজকে হচ্ছে ভালোভাবে আমরা ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম, এটাকে হচ্ছে গ্লাইকোজেন। আমরা সেটাকে গুছাচ্ছি কিসের মাধ্যমে, ইনসুলিনের মাধ্যমে, অর্থাৎ ইনসুলিন হচ্ছে আমার হাত। এবার হচ্ছে গ্লাইকোজেনেসিস কি, পুরো প্রসেসটাকে বলছে গ্লাইকোজেনেসিস।
ঠিক আছে। তাহলে ইনসুলিনের কাজ কি তোমরা বুঝতে পেরেছো, গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে ইনসুলিন। এই কারণে কি হয়, যখন আমরা সুগারের ক্ষেত্রে আমাদের ইনসুলিন কিন্তু কানেক্টেড, আমরা সবাই জানি এটা, সুগারের ক্ষেত্রে আমরা নামটা শুনে থাকবি, ডায়াবেটিস। তো সেক্ষেত্রে কি হয়, যখন ডায়াবেটিস ইনসুলিনের ক্ষরণ কমে যায়, যখন ইনসুলিন কোথা থেকে উৎপন্ন হয়, বিটা কোষ থেকে প্যানক্রিয়াজে, তো যখন রিলিজ কম হবে তখন কি হবে, তখন গ্লুকোজ আর গ্লাইকোজেনে পরিণত হতে পারবে না। ইনসুলিনের কাজ কি, গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করা, কিন্তু ইনসুলিন নেই, তখন তুমি গ্লুকোজকে কীভাবে গ্লাইকোজেনে পরিণত করবে? তোমার হাত নেই, তোমার হাত ধরো কাটা, কোনো কারণে কেটে গেল, তাহলে তুমি কোনো কিছু গুছিয়ে রাখা সেগুলো করবে কিভাবে, তাই না? সেই কারণে কি হচ্ছে, যখন ইনসুলিন থাকবে তখন গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হবে না, তখন গ্লুকোজ কী হবে, আমাদের রক্তের মধ্যেই ঘুরে বেড়াবে, সেটাকেই বলছে ডায়াবেটিস। ঠিক আছে, রক্তের মধ্যেই ঘুরে বেড়াবে, সেটা কি বলছে, ডায়াবেটিস। এবার ডায়াবেটিস সম্পর্কে যদি কেউ এক্সট্রা জানতে চাও, এক্সট্রা নলেজ যদি কেউ রাখতে চাও, তাহলে আমার ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। এবারে কোনো কারণে তুমি গ্লুকোজ কম খেলে, তোমার কী করলে, গ্লুকোজ জাতীয় খাবার কম খেলে, অন্যান্য খাবার হয়তো খাচ্ছ কিন্তু গ্লুকোজ কম না, কোনো খাবারই খেলে না, যদি দেখা যায় তুমি কোনো কারণে হয়তো আজকে উপোস, আজকে অমুক ব্রত, আজকে তমুক ব্রত, এই ব্রত সেই ব্রত এক্সট্রা খেতে তোমার আজকে উপোস, কদিন উপোস যাচ্ছে, তবুও তুমি একদিন বা দুদিন না খেলে কি কেউ মারা যায়? নিশ্চয়ই না। কিন্তু আমাদের সেলের তো প্রত্যেকটা মুহূর্তে গ্লুকোজের দরকার, আমাদের প্রত্যেকটা যে সেল আছে, প্রতিটা সেলের প্রতিটা মুহূর্তে গ্লুকোজ দরকার, কিন্তু আমরা খাবার খাচ্ছি না, তাহলে গ্লুকোজটা সে পাবে কোথা থেকে, তাই না? এখানে যে গ্লাইকোজেনটা কি হলো, গ্লুকোজকেই তো স্টোর করে রাখছি। ধরো আজকে আমার বাড়িতে বাজার করা হয়নি, কিন্তু আমাকে খেতে তো হবে, বাজার না করা হলেও, ঠিক সেই রকমই কি, আমি আজকে আমাদের শরীর যদি আজকে না খাও, আমাদের সেলের তো আজকে আমাদের খাবারটা দরকার, তার তো গ্লুকোজ দরকার, কিন্তু গ্লুকোজটা পাবে কোথা থেকে, তাই না? তো সেই গ্লুকোজটা পাবে কোথা থেকে, এই যে স্টোরেজ যে ফুড গ্লাইকোজেন, আমাদের যে গ্লুকোজকে স্টোর করে রেখেছিলাম কিসে, গ্লাইকোজেনে, তাই তো? এই গ্লাইকোজেন ভেঙে আবার গ্লুকোজ তৈরি হবে, ঠিক আছে? অর্থাৎ আমি যে ডিবা বেশ সুন্দর প্যাকিং করে ডিবা করে রেখেছিলাম ঘরের পাশে, সেটাকে কি করব, সেই ডিবাকে আমি আর বের করে আবার প্যাকিং খুলে আমাকে সেটাকে ঢেলে আমাকে খেতে হবে, রান্না করে খেতে হবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, সেই গ্লাইকোজেন কি হবে, গ্লাইকোজেনকে ভেঙে কি হবে, গ্লুকোজ তৈরি হবে, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হবে, ঠিক আছে? গ্লাইকোজেনটা স্টোর করা ছিল, সেই আমাকে স্টোর হাউস থেকে আনতে হবে। আমার আমার বাড়িতে যখন কোনো কিছু আমার বাজার করা হয়নি, আমাকে স্টোর হাউস থেকে খাবার বের করে এনে খেতে হবে, তাহলে আমরা কি করব, গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করব, তাই তো? আমাদের সেল কিন্তু গ্লুকোজই দরকার, আর গ্লাইকোজেন কিন্তু সে খাবে না, ঠিক আছে? তো সেই যে গ্লাইকোজেন থেকে যে গ্লুকোজ পরিণত করে কে, হেল্প করে কে, গ্লুকাগন নামক একটা হরমোন। এটা কোথা থেকে খরিদ হয়েছিল, গ্লুকাগন, যেটা আমাদের প্যানক্রিয়াসের আলফা বিটা ডেল্টা সেল, তার মধ্যে কোথা থেকে খরিত হচ্ছে না, তার মধ্যে হচ্ছে কি আলফা সেল থেকে আমাদের গ্লুকাগন খরিত হচ্ছিল, ঠিক আছে? গ্লুকাগন আমাদের প্যানক্রিয়াসের আলফা সেল থেকে কিন্তু গ্লুকাগন খরিত হচ্ছিল, ঠিক আছে? তো সেটা সে হচ্ছে গিয়ে গ্লাইকোজেন থেকে গ্লুকোজে পরিণত হতে সাহায্য করে। এই যে প্রসেসটাকে, গ্লাইকোজেন থেকে যে গ্লুকোজ তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে কি বলছে, বলছে গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে? দেখো, গ্লাইকোজেনো মানে কি, গ্লাইকোজেন, ঠিক আছে? গ্লাইকোজেন থেকে গ্লাইকোজেনো এসছে। এখানেও যদি তোমরা দেখো, এখানেও দেখবে গ্লাইকোজেনো, যে যখন টার্মটা তোমরা দেখবে, তার মানে ভাববে যে এটা গ্লাইকোজেন থেকে আসবে, ঠিক আছে? এবার জেনে সিস শব্দটা আসে, মানে সিস, ঠিক আছে? সিস, লাস্টে সিস এরকম টার্মটা থাকে, মানে ভাববে যে সেটা হচ্ছে কি তৈরি হওয়া, অর্থাৎ ফর্ম হওয়া, কি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন ফর্ম হচ্ছে, গ্লাইকোজেনো মানে হচ্ছে গ্লাইকোজেন, ঠিক আছে? ঠিক আছে? এবং সিস, এটা এরকম আসবে, এটাকে যদি আমরা ভাঙি,
গ্লাইকোজেন প্লাস এসিস। ঠিক আছে, তো কী হচ্ছে তাহলে গ্লাইকোজেন সিস তৈরি হচ্ছে। ঠিক আছে, এসিস এরকম টার্মটা থাকা মানে ভাববে যে তৈরি হওয়া, ফর্ম হওয়া। ঠিক আছে, গ্লাইকোজেন তৈরি হচ্ছে। আর গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন প্লাস লাইসিস। ঠিক আছে, গ্লাইকোজেন কি হচ্ছে ভাঙছে, লাইসিস মানে হচ্ছে কি ভাঙা। ঠিক আছে, গ্লাইকোজেন ভাঙছে, লাইসিস টার্মটা থাকা মানে ভাবে যে সেটা ভাঙছে। আর সিস শব্দ টার্মটা মানে ভাববে যে তৈরি হওয়াটাকে বলছে সিস। ঠিক আছে, এবার এখানে তো আমাদের এটা তো আমাদের হলো লিভারের মধ্যে কি হচ্ছে গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হচ্ছে। ঠিক আছে, তো যতটা আমাদের রাখার কথা ততটাই রেখে দিল। দেন কি করলো লিভারের মধ্যে খাবার এলো, এখানে স্টোর হলো, যতটা স্টোর হয় আমাদের স্টোর হলো এবং যতটা দরকার ততটা কি করবে এদিক দিয়ে আবার নালি বেরোবে, যতটা দরকার ততটা নিয়ে চলে যাবে, যতটা দরকার ততটা নিয়ে চলে যাবে। ঠিক আছে, খাবার এবার নিয়ে গিয়ে কী করবে আমাদের প্রত্যেকটা ব্লাড ভেসেলস যাচ্ছে, তার মানে আমাদের ব্লাড কি হচ্ছে পুরো শরীরে আমাদের ব্লাড যাচ্ছে, পুরো শরীরে ব্লাড যাচ্ছে মানে কি হচ্ছে আমাদের পুরো শরীরে খাবারটা ব্লাডের মাধ্যমে পৌঁছছে। ঠিক আছে, অর্থাৎ কী হচ্ছে খাবারটা আমাদের অ্যাট লাস্ট কোথাও পৌঁছবে, অ্যাট লাস্ট খাবারটা আমাদের সেলেই পৌঁছবে, একটা সেলের মধ্যেই পৌঁছবে। ঠিক আছে, তো চলো আমরা সেল দেখে নিই। খাবারটা কি হচ্ছে অ্যাট লাস্ট আমাদের একটা সেলের মধ্যেই কিন্তু পৌঁছবে। আমাদের সেলের মধ্যে কি হলো খাবার পৌঁছলো, সেলের মধ্যে খাবার পৌঁছলো। এর মধ্যে কি থাকে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, এছাড়া আরও অন্যান্য উপাদান থাকে, এছাড়া থাকে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, আরও অনেক উপাদান থাকে। তো এগুলো আমার ঠিক আছে, তো সেলের আর বাইরের যে অংশটা এটাকে কি বলছে বাইরের যে তরল পদার্থ সেটাকে কি বলছে, সেটাকে বলছে সাইটোপ্লাজম। এছাড়া আরও ছোটো ছোটো অনেক উপাদান আছে ধরো। ঠিক আছে, তো সাইটোপ্লাজম, তো খাবার কি হলো সাইটোপ্লাজমের মধ্যে পৌঁছলো, গ্লুকোজ আমাদের সাইটোপ্লাজমের মধ্যে পৌঁছলো। ঠিক আছে, তো গ্লুকোজ সাইটোপ্লাজমের মধ্যে পৌঁছে করে কি হবে, গ্লুকোজ আমাদের সাইটোপ্লাজমের মধ্যে পৌঁছে কি হবে, গ্লুকোজ আমাদের সাইটোপ্লাজমের মধ্যে পৌঁছলো। ঠিক আছে, দেন সেটা কি হবে ভেঙে করে বিভিন্ন এনজাইম এর মাধ্যমে ভেঙে করে এটা কি হবে উৎপন্ন হবে পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, গ্লুকোজ কি হবে আমাদের সাইটোপ্লাজমে, এটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে সাইটোপ্লাজমে হচ্ছে। সাইটোপ্লাজমে প্রথমে আমাদের খাবারটা ফার্স্টে কোথায় পৌঁছবে, সাইটোপ্লাজমে পৌঁছবে। খাবারটা ফার্স্টে কোথায় পৌঁছবে, সাইটোপ্লাজমে পৌঁছবে। তোমার বাড়িতে ঢোকার পরে ফার্স্টে কি তুমি ধরো তোমার বাড়িতে একটা ঢুকলে যে কোনো কারোর বাড়িতে, তো তুমি কি ফার্স্টে কারোর বেডরুমে ঢুকে যাও, নিশ্চয়ই না, প্রথমে ড্রয়িং রুমে আসো তারপরে কারোর বেডরুমে যাবে। ঠিক সেই রকমই কি হচ্ছে খাবার ফার্স্টে আমাদের সাইটোপ্লাজমে পৌঁছবে, দেন অন্যান্য অর্গানের মধ্যে যাবে। ঠিক আছে, তো খাবার ফার্স্টে গ্লুকোজ কি হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে পৌঁছে করে বিভিন্ন এনজাইম বিভিন্ন প্রোটিনের মাধ্যমে হেল্পে কি হচ্ছে ভেঙে করে পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। কি হচ্ছে পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। ঠিক আছে, এই যে প্রসেসটাকে গ্লুকোজ যে ভেঙে যে পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে এই প্রসেসটাকে কি বলছে, এই প্রসেসটাকে কি বলছে দেখো, কে ভাঙছে এখানে গ্লুকোজ ভাঙছে। ঠিক আছে, তাহলে কি হবে ভাঙা মানে ভাঙা মানে কি হবে জেনেসিস না লাইসিস,
গ্লাইকোলাইসিস, এই প্রসেসটাকে কি বলছে? গ্লাইকোলাইসিস। তাহলে কি হচ্ছে? প্রথমে গ্লুকোজ আমাদের সেলের সাইটোপ্লাজমে পৌঁছে, বিভিন্ন ব্লাডের মাধ্যমে প্রত্যেকটা কণায় কণায় পৌঁছে যাচ্ছে। প্রত্যেকটা কণায় আমাদের বেসিক ইউনিট কি? সেল, তার মানে সেলে পৌঁছে। সেলে পৌঁছে কি হবে? সেলের ফার্স্টে আমাদের সাইটোপ্লাজমে যাবে। যেরকম যেরকম তুমি কারোর বাড়িতে ঢুকলে ফার্স্টে ড্রয়িং রুমে ঢুকবে, ড্রয়িং রুম ক্রস করে তারপরে তোমার বেডরুমে তুমি ঢুকতে পারবে যে কারোর। সেই রকমই কী হচ্ছে? ফার্স্টে সাইটোপ্লাজমে ঢুকবে, তারপরে অন্যান্য অঙ্গে ঢুকবে, অর্গানালিসে ঢুকবে। তো সাইটোপ্লাজমে ঢুকে কি হচ্ছে? গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এই প্রসেসটাকে কি বলছে? গ্লাইকোলাইসিস। ঠিক আছে, তাহলে এই প্রসেসটা কোথায় হচ্ছে? এই প্রসেসটা হচ্ছে আমাদের কোথায়? না, সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে আমাদের কি প্রসেস হয়? গ্লাইকোলাইসিস হয়। ঠিক আছে, দেন এখানে তো আমাদের পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়ে গেল। ঠিক আছে, আমাদের পাইরুভিক অ্যাসিড কি হলো? পাইরুভিক অ্যাসিড আমাদের সাইটোপ্লাজমে উৎপন্ন হলো। দেন পাইরুভিক অ্যাসিডটা আমাদের কোথায় যাবে? মাইটোকন্ড্রিয়া যাবে। কোথায় যাবে এটা? এটা যাবে মাইটোকন্ড্রিয়া। কোথায় বুঝলো? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এবার মাইটোকন্ড্রিয়ায় কি হয়? মাইটোকন্ড্রিয়ায় পাইরুভিক অ্যাসিড পৌঁছে কি করে? মাইটোকন্ড্রিয়ায় পাইরুভিক অ্যাসিড এসে কি করে? পাইরুভিক অ্যাসিড প্লাস এখানে কি হয়? মাইটোকন্ড্রিয়ায় পাইরুভিক অ্যাসিড যে করে অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়। দেন এই অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে বিভিন্ন উৎসেচকের হেল্পে কি হয় না, আমাদের কি হয়? পাইরুভিক অ্যাসিড কি হয়? আমাদের মাইটোকন্ড্রিয়া এসে অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে কি করে না, এটিপি উৎপন্ন করে। এছাড়া হচ্ছে কি আমাদের জল উৎপন্ন করে, CO2 উৎপন্ন করে। ঠিক আছে, তো এছাড়া আর কি উৎপন্ন করে? এছাড়া আরও কিছু যৌগ উৎপন্ন করে। সেগুলো কি কি? এছাড়া যেগুলো উৎপন্ন করে সেগুলো হচ্ছে কি NADH আর FADH নামক দুটো যৌগ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়া এসে কি করে? ফার্স্ট স্টেপে হচ্ছে গিয়ে পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়। দেন এটিপি, জল এবং কার্বন ডাই অক্সাইড কিছু পরিমাণে উৎপন্ন করে, আর কিছু NADH এবং FADH উৎপন্ন করে। ঠিক আছে, এরা হচ্ছে ফার্স্ট স্টেপে। এই যে স্টেপটাকে, এই প্রসেসটাকে কি বলে? এই প্রসেসটাকে বলে ক্রেবস চক্র বা কি বলে? TCA সাইকেল বলে। ঠিক আছে, ক্রেবস চক্র বা TCA সাইকেল বলে। ক্রেবস চক্র কেন বলে? কারণ এই প্রসেসটা প্রথম লক্ষ্য পর্যবেক্ষণ কে করে? ক্রেবস নামক একজন বিজ্ঞানী। এবং TCA সাইকেল কেন বলে? TCA সাইকেল মানে হচ্ছে গিয়ে এই যে প্রসেসটা আছে, এই প্রসেসের ফার্স্ট স্টেপে এটা ঠিক চক্রের মতো এই প্রসেসটা সবসময় হচ্ছে গিয়ে সাইকেলের মতো। এই প্রসেসটা সবসময় চলতেই থাকে আমাদের মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে সাইকেল। ঠিক আছে, TCA চক্র কেন বলে? কারণ হচ্ছে গিয়ে এর যে প্রথম স্টেপে হচ্ছে গিয়ে কি হয় না, সাইট্রিক অ্যাসিড
উৎপন্ন হয়। ঠিক আছে, এর প্রথম স্টেপে কী হয়, সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, এই কারণে কি বলে টিসিএ সাইকেল। ঠিক আছে, টি মানে হচ্ছে কি ট্রাই, টি মানে কি ট্রাই, ট্রাই মানে তিনটি। ঠিক আছে, ট্রাই, ট্রাই মানে তিনটি। তো তিনটি কেন বলছে, কারণ এখানে এই যে সাইট্রিক অ্যাসিড এর মধ্যে কিন্তু তিনটা কার্বক্সিল গ্রুপ থাকে, এই কারণে বলছে ট্রাই কার্বক্সিল অ্যাসিড। ঠিক আছে, ট্রাই কার্বক্সিল অ্যাসিড। ঠিক আছে, এবারে এই যে এনএডি, আর এর মধ্যে তো জল, এটিপি, CO2 উৎপন্ন তো হচ্ছিল, আর যে NADH এবং FADH উৎপন্ন হচ্ছিল, এগুলো কি হচ্ছে, এগুলো আবারও মাইটোকন্ড্রিয়ারই মধ্যে, এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার মধ্যে দুটো প্রসেস হয়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে দুটো প্রসেস হয়, কি কি না, একটা হচ্ছে ক্লেবস চক্র, আরেকটা হচ্ছে গিয়ে ETS সাইকেল। ঠিক আছে, ETS সাইকেল, এগুলো কি হবে, NADH এবং FADH বিভিন্ন প্রক্রিয়ায় কি হবে, আমাদের ATP উৎপন্ন করবে, ATP উৎপন্ন করে। ঠিক আছে, ATP উৎপন্ন করে। এই যে প্রসেসটাকে, এই প্রসেসটাকে কি বলে, এই প্রসেসটাকে বলে ETS সাইকেল। এই প্রসেসটাকে বলে ETS সাইকেল। ঠিক আছে, এবারে যদি আমরা দেখি, দেখো যে মাইটোকন্ড্রিয়ার ফার্স্ট প্রসেসে কি হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে ক্রেবস চক্র, সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে ETS সাইকেল। ফার্স্ট যে ক্রেবস চক্র বা ক্রেবস চক্র, এতেও কিন্তু ATP উৎপন্ন হচ্ছে, এবং আমাদের ETS সাইকেলেও কিন্তু ATP উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, কিন্তু কিন্তু কোথায় সব থেকে বেশি হয় না, ক্রেবস চক্রে কিন্তু আমাদের মোটে এক অণু গ্লুকোজ থেকে মোটে 2 অণু ATP উৎপন্ন হবে, মানে একটা গ্লুকোজ যদি আমরা নিই সেখান থেকে 2টো ATP উৎপন্ন হবে। কিন্তু আমাদের ETS সাইকেলে কি হবে, এক অণু গ্লুকোজ থেকে 34 অণু কি হয়, 34টা ATP উৎপন্ন হয়, 34 অণু ATP উৎপন্ন হয়। তাহলে বুঝতে পারছো যে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে, শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ার মধ্যে কত অণু ATP উৎপন্ন হচ্ছে। যদি এক অণু যদি গ্লুকোজ আমরা খরচ করি মাইটোকন্ড্রিয়ার মধ্যে, এটা শুধুমাত্র পুরোটা প্রসেসটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যদি আমরা এক অণু গ্লুকোজকে খরচ করি, তাহলে কিন্তু দেখো ক্রেবস চক্রের মাধ্যমে আমরা 2 অণু ATP পাচ্ছি, এবং হচ্ছে ETS সাইকেলের মাধ্যমে 34 অণু ATP পাচ্ছি। তাহলে শুধুমাত্র আমরা যদি দেখি, শুধুমাত্র মাইটোকন্ড্রিয়াই কিন্তু তৈরি করছে একসাথে 36 অণু ATP, শুধুমাত্র মাইটোকন্ড্রিয়াই তৈরি করছে 36 অণু ATP। ঠিক আছে, এই কারণে কিন্তু মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। কেন, কারণ সে একাই 36 অণু ATP তৈরি করছে, শুধুমাত্র এক অণু গ্লুকোজ থেকে। পুরো গ্লুকোজ দাহন করে যে 36 অণু সেটা নয়। ঠিক আছে, এক অণু গ্লুকোজকে দাহন করলে সে একাই 36 অণু ATP উৎপন্ন করছে। 1 ATP ঠিক আছে, তো একাই সে হচ্ছে কি 36 অণু ATP উৎপন্ন করছে। আর আমাদের দেহে হচ্ছে কি শক্তি হিসেবে কাজ কে করে, আমাদের দেহের যে এনার্জির রূপ কি, ATP হচ্ছে কি এনার্জি থাকে, আমাদের এনার্জি ATP রূপে থাকে আমাদের দেহের মধ্যে। তাহলে একাই হচ্ছে কি 36 অণু ATP উৎপন্ন করছে কে, আমাদের মাইটোকন্ড্রিয়া। আর হচ্ছে কি আমাদের যে গ্লাইকোলাইসিস প্রসেস দেখলাম, গ্লাইকোলাইসিস প্রসেস কি হচ্ছে, গ্লুকোজ ভাঙছে এবং পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এখানেও কিছু পরিমাণে ATP উৎপন্ন হয়। এখানে কত ATP উৎপন্ন হয়, এখানে 2 অণু ATP উৎপন্ন হয়, এখানে 2 অণু ATP উৎপন্ন হয়। ঠিক আছে, এখানে 2 অণু ATP উৎপন্ন হয়। যদি আমাদের পরীক্ষায় আসে যে আমাদের দেহে সবাত শোষণের মধ্যে, দেখো সবাত শোষণ বা অ্যারোবিক রেসপিরেশন কি, সবাত শোষণ বা অ্যারোবিক রেসপিরেশন, সবাত শোষণ বা অ্যারোবিক রেসপিরেশন মানে কি, সবাত শোষণ বা অ্যারোবিক রেসপিরেশন মানে হচ্ছে গিয়ে অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছু ভাঙা। ঠিক আছে, আমাদের দেহে জানো যে গ্লুকোজ যে ভাঙে অক্সিজেনের প্রয়োজন হয়। এই কারণে আমাদের দেহের মধ্যে অক্সিজেন কেন এত রিকোয়ারমেন্ট, আমরা যে বলি যে অক্সিজেনের অভাবে মানুষ মারা যায় কেন, বা অক্সিজেনের দরকার শরীরের মধ্যে কেন,
কারণ এই সেলুলার যে রেসপাইরেশন, এই যে পুরোপুরি সেলের মধ্যে যে কোষের শোষণ হচ্ছে, ভাঙছে, এটাকে কি নাম দেয়, এটাকে বলে সেলুলার রেসপাইরেশন। এটা কিন্তু আলাদা একটা চ্যাপ্টার আছে পুরোপুরি সেলুলার রেসপাইরেশন, কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু পুরো চ্যাপ্টার পড়ার দরকার নেই, জাস্ট একটা ছোট্ট কিছু দরকার, যেহেতু ডাইজেস্টিভ সিস্টেমের সাথে কানেক্টেড, এই জন্য আমি এখানে পড়িয়ে দিলাম। ঠিক আছে, তো কি হচ্ছে, কোথায় ছিলাম, হ্যাঁ, অ্যারোবিক রেসপিরেশন মানে কি, অক্সিজেনের উপস্থিতিতে যে রেসপিরেশন হয় তাকে বলে অ্যারোবিক রেসপিরেশন। আমাদের যে গ্লুকোজ যে ভাঙে পুরো প্রসেসটা, এটা কিন্তু অক্সিজেনের রিকোয়ারমেন্টে, অক্সিজেনের উপস্থিতিতে কিন্তু পুরো প্রসেসটা হয়। ঠিক আছে, এই কারণে বলছে সবাত শোষণ। যদি কোশ্চেন আসে যে আমাদের দেহে সবাত শোষণের ফলে 1 অণু গ্লুকোজে কত অণু এটিপি উৎপন্ন হয়, তাহলে কি হবে, তাহলে হবে গিয়ে 38 অণু। 38 কেন, দেখো 36 অণু একাই উৎপন্ন করছে আমাদের মাইটোকন্ড্রিয়া, আর 2 অণু আমাদের সাইটোপ্লাজমে উৎপন্ন হচ্ছিল। ঠিক আছে, তার মানে 36/2 কত হচ্ছে 38, 36/2 কত হচ্ছে 38। ঠিক আছে, একাই কিন্তু, আর যদি বলে যে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে কত অণু এটিপি উৎপন্ন হচ্ছে, তখন হবে 36 অণু। কিন্তু যদি বলে যে আমাদের সবাত শোষণের মধ্যে, সেলের মধ্যে সবার শোষণে আমাদের 1 অণু গ্লুকোজ থেকে কত অণু এটিপি উৎপন্ন হবে, তাহলে হবে 38 অণু। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় পড়ে। তো এইভাবে তাহলে আমাদের ডাইজেশন সিস্টেম বুঝতে পারলে যে কীভাবে হয়। খাবারটা ফার্স্টে অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন হওয়ার পরে কি হয়, অ্যাবজর্পশন হওয়ার পরে আমাদের খাবার কোথায় যায়, খাবার আমাদের অ্যাবজর্পশন হওয়ার পরে ফার্স্টে যায় লিভারে, আমাদের খাবার অ্যাবজর্পশন হওয়ার পরে ফার্স্টে যায় লিভারে যতটা খাবার স্টোর করা দরকার স্টোর করে দেয়, এবং যতটা নিয়ে যাওয়ার দরকার, সে তো জানে যে আমার ফ্যামিলিতে এতজন মেম্বার আছে, আমার এতটা খাবার দরকার, তাই না? তোমার বাড়িতে যে রান্না করে সে তো জানে যে আমার বাড়িতে এতজন রান্না আছে, এতজনের রান্না করা দরকার। ঠিক সেই রকমই আমাদের বডিও জানে যে আমাদের দেহের মধ্যে এতজন মেম্বার আছে, এতজনের খাবার নিয়ে যাওয়া আমার দরকার, আর বাকিটা আমি রেখে দিই, নিয়ে যেয়ে কী করব, তো আর বাকিটা কী করলো, রেখে দিল। ঠিক আছে, রেখে দিল, আর বাকিটা নিয়ে গেল। তো নিয়ে গিয়ে হচ্ছে গিয়ে প্রত্যেকটা সেলের মধ্যে যাবে। আমাদের বেসিক ইউনিট কি, মানব দেহের সেল, তো সেলের মধ্যে কী করলো, খাবারগুলোকে নিয়ে গেল, গ্লুকোজকে নিয়ে গেল। ঠিক আছে, তো আমাদের দেহ হচ্ছে কি এনার্জি মেন প্রোভাইড করে কে, গ্লুকোজ। আমাদের দেহের মেন এনার্জি প্রোভাইড করে কে, গ্লুকোজ। ঠিক আছে, তো গ্লুকোজকে কী করলো, আমাদের সেলের মধ্যে নিয়ে গেল। সেলের মধ্যে নিয়ে যে কী করবে, ফার্স্টে আমাদের সাইটোপ্লাজমে যাবে। তোমার বাড়িতে ঢুকলে ফার্স্টে তুমি ড্রয়িং রুমে ঢুকবে, তারপরে তুমি তোমার বেডরুমে আসতে পারবে, তাই তো? ড্রয়িং রুম ক্রস করে তুমি তোমার বেডরুমে আসতে পারবে। ঠিক সেই রকমই কী করছে, ফার্স্টে সাইটোপ্লাজমে ঢুকবে, তারপরে সাইটোপ্লাজম ক্রস করে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া আসবে। সাইটোপ্লাজমে কী হচ্ছে, গ্লুকোজ কিছুটা ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এই যে প্রসেসটাকে, এটাকে বলছে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, গ্লাইকোলাইসিস, এর ফলে কী হচ্ছে, 2 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। আর যে বাকি যে এটিপিগুলো, সেগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে উৎপন্ন হচ্ছে। কি মাইটোকন্ড্রিয়ার মধ্যে 2টো প্রসেস হয়, কি ফার্স্ট হচ্ছে কেপস চক্র হয়, এবং নেক্সট হচ্ছে গিয়ে আমাদের ইটিএস সাইকেল হয়। ঠিক আছে, ইটিএস সাইকেলের মধ্যে কিন্তু আমাদের 34 অণু এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, যেহেতু আমাদের মেন যে এটিপি উৎপন্ন হয় কোথায় না, মাইটোকন্ড্রিয়ার মধ্যে, এই কারণে মাইটোকন্ড্রিয়াকে বলে কোষের পাওয়ার হাউস। ঠিক আছে, তাহলে আমাদের দেহের মধ্যে খাবার থেকে কিভাবে আমরা যে খাবারগুলো খাচ্ছি, খাদ্য থেকে আমরা কিভাবে শক্তি পাই, কিভাবে আমরা শক্তি উৎপন্ন করি, সেটা আমরা আজকে দেখে নিলাম কিন্তু পুরোপুরি। ঠিক আছে, এবারে অনেক সময় কি হতে পারে, অনেক সময় দেখা গেল হয়তো তুমি কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেলে, অন্যান্য খাবার খাচ্ছ, অন্যান্য প্রোটিন ফ্যাট সমস্ত কিছু খাচ্ছ, কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় কম খেলে, তখন কি হবে, তখন বা তোমার দেহে হয়তো কার্বোহাইড্রেট কম পড়ে গেল, শর্করা কম পড়ে গেল, তখন কি হবে, তখন হচ্ছে গিয়ে তোমার যে অন্যান্য যে খাবারগুলো আছে, মনে করো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল বা অ্যামিনো অ্যাসিড, গ্লিসারল বা অ্যামিনো অ্যাসিড, এগুলো যে খাবারগুলো খাচ্ছ, সেগুলো থেকে কি হবে, বা অন্যান্য যে খাবারগুলো খাচ্ছ, ঠিক আছে, কার্বোহাইড্রেট বা হয়তো কার্বোহাইড্রেটের অভাব পড়ে গেছে, কিন্তু কার্বোহাইড্রেট বাদে তুমি অন্যান্য খাবার তো খাচ্ছ, সেগুলো কি হবে, সেগুলো থেকে এইগুলো থেকে কার্বোহাইড্রেট তৈরি হবে। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামিনো অ্যাসিড থেকে এগুলো কি হবে, এগুলো তার রূপ চেঞ্জ করে, রূপ পরিবর্তন করে কার্বোহাইড্রেট উৎপন্ন হবে। ঠিক আছে, এখান থেকে গ্লুকোজ উৎপন্ন হবে, কার্বোহাইড্রেট না, গ্লুকোজ উৎপন্ন হবে। এই যে প্রসেসটা,
এই যে প্রসেসটা ফ্যাট মানে অন্যান্য কার্বোহাইড্রেট বা অন্যান্য খাবার থেকে যে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, এই প্রসেসটাকে কি বলছে? এই প্রসেসটাকে বলছে গ্লুকোনিওজেনেসিস। এবার বলে কিভাবে হয় না হয়, তো এত কিছু আমার জানার দরকার নেই। এত কিছু জানলে কিন্তু তোমরা মাথা গুলে ফেলবে। আমরা কিন্তু ডাক্তার হব না এখানে। এখানে আমরা ডাক্তার তৈরি হওয়ার জন্য পড়তে আসিনি, এখানে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে এসেছি। তো যতটা জানা দরকার ততটা জানলেই হবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের খাবার কীভাবে ফার্স্টে ডাইজেশন হয়, ডাইজেশনের পরে অপ্রয়োজনীয় অংশ দেহ থেকে কীভাবে বেরিয়ে যায়, তারপরে যে আমরা যে অ্যাবজর্পশান যে করছি খাবারটা, অ্যাবজর্পশানের পরে আমাদের খাবার কীভাবে এটিপি উৎপন্ন হয়, সমস্ত কিছু আমরা দেখে নিলাম, ঠিক আছে? তো আমরা ডাইজেস্টিভ সিস্টেম আজকে শেষ করে দিচ্ছি। তো ধন্যবাদ।